শুধু গান নয়, গানের গল্প, সে ডানা মেলে উড়ে যায় অল্প অল্প একদিন, প্রতিদিন একদিন প্রতিদিন। মানে এখানেই আপনার গুরুদের তো প্রসঙ্গই এসে পড়লো। হ্যাঁ হ্যাঁ, এইটা আবার একটা অন্য গল্প। তো তখনকার যুগের কিন্তু যারা কমার্শিয়াল শিল্পী ছিলেন, যে কোনো ক্ষেত্রে, কি যন্ত্র, কি গান, কি তবলা, তারা কিন্তু সকলে নিয়মিত ক্লাসিক্যাল গান বাজনা শুনতেন। কনফারেন্সে তো যেতেনই, রেকর্ড কিনে শুনতেন, তারা কিন্তু ক্লাসিক্যাল গান বাজনা নিয়মিত শুনতেন। আমাদের বাড়িতে চালানো হতো। আমার এক মাসি ছিলেন যিনি বিয়ে থা করেননি, তার একটা স্কুল ছিল, সেই স্কুলটা সকালে পড়ানো হতো। আমার সেজ মাসি শান্তনা ঘোষ, আর বিকেলে গানের স্কুল ছিল। ওই স্কুলেই বোধহয় সেই স্কুলে উস্তাদ সাগিরুদ্দিন খাঁ সাহেব শেখাতে আসতেন। তো আমার যখন দেখা গেল যে আমি গান ছাড়া আর কিছুই করছি না, খালি গান গেয়ে বেড়াচ্ছি, এই ওই তাই, এই ঠাকুমার ঝুলি গাইছি, ওই গাইছি, এই গান তুলে নিচ্ছি, ওই করছি, তখন বললো এর গানে ন্যাক আছে, একে ঢুকিয়ে দাও সাগিরুদ্দিন খাঁ সাহেবের কাছে। তো উস্তাদ সাগিরুদ্দিন খাঁ সাহেবের কাছে আমার প্রথম ওইখানে শিক্ষা শুরু হলো। কত বছর বয়স মোটামুটি? কত 5 হবে তখন আমার বয়স। তখন গিয়ে বসতাম, উনি তখন জাগো মোহন প্যারে সাবরি সুরত মোরে মন ভাবে সুন্দর লাল हमारे जागो মোহন প্যারে। এই তখন সেখানে গিয়ে তো আমার আর ভালো লাগছে না, কারণ উনি তো আমাকে ধরে নিয়েছেন, বাবা বলে দিয়েছে একে কিন্তু আপনার হাতে ছেড়ে দিলাম। ভীষণ একটা ভয়ঙ্কর অবস্থা, মানে আর উনি করছেন কি ওই জাগো মোহনই শিখিয়ে যাচ্ছেন। জাগোর কত রকম জাগো হয়, জাগো মোহন, জাগো মোহন, জাগো মোহন, জাগো মোহন, এই জাগর দেখাচ্ছেন। একটা রাগ নিয়ে উনি ভৈরব নিয়ে 3 বছর কাটালেন। মানে একটা শিশুকে প্রায় সেই সমুদ্র দেখানোর মতো আর কি। হ্যাঁ, এবার আমি তো হাঁকপাক করছি, আমি তো পারছি না, মানে কিছু বলতেও পারছি না। আর কিন্তু ওইটা কিন্তু আমি এখন বুঝতে পারছি যে ওইটা কতটা দরকারি ছিল। ওই যে ঘাড় গুজে একটা অভ্যেস করে যাও, ওই ঘাড় গুজে অভ্যেসটা কিন্তু আমার মধ্যে আমার বীজটা রোপণ করে দিয়েছিল, রাগ সঙ্গীতের প্রতি ভালোবাসা। এবং আমার আজ যেটুকু আমি করে সেই ডালপালা মেলা যেটা বেঁচে আছি, গানটা শুধু তো শুনে হবে না, বা আমার মামা নচিকেতা ঘোষ, আমার বাবা শ্যাম মুখোপাধ্যায় বলে তো আর বাজারে কলকে পাওয়া যাবে না, একেবারেই না। নিজেকে তো প্রমাণ করতে হবে। তো ওইখান থেকে তারপরে শ্রী শ্যামল ভট্টাচার্য আর একজন গুণী, সাগিরুদ্দিন খাঁ সাহেব তারপরে ওই স্কুলে আর শেখালেন না পরে, তখন শ্রী শ্যামল ভট্টাচার্য এলেন। তিনি ছিলেন জগদীশ প্রসাদ পণ্ডিতের ছাত্র। তিনিও ভীষণভাবে আমাকে শিক্ষা দিতে আরম্ভ করলেন। শ্রী সঞ্জিত মজুমদার এলেন, যিনি ছিলেন আমার শেষ গুরুরই ছাত্র। আচ্ছা, মানে পণ্ডিত মানস চক্রবর্তীরই ছাত্র, সিনিয়র মোস্ট ছাত্র। তার মধ্যে আবার হলো কি, বুজুমাসি মানে শান্তনা ঘোষ যার কথা বললাম, বাবা হতো কি, বাবার যে পুজোর আগে যে রেকর্ড টেকর্ড বেরোবে বা কার রেকর্ড আসছে, ভালো কিছু হলে এসে বলতো, জানো তো এটা দারুণ ছেলে ঢুকছে। যেমন অজয় চক্রবর্তীর প্রথম যখন রেকর্ড হলো, কেউ জানে না, ওই ছলনা জানি তবু ওইসব গান প্রথম রেকর্ড, তার রেকর্ডিংয়ের পরেই বাবা এসে বলল যে শান্তনা, একটা নতুন ছেলে আসছে, গলাটা শোনো, জ্ঞানদার ছাত্র,
কখনো মনে হচ্ছে মানবদা, কখনো শ্যামলদা, সব কিছু মিলে একটা দারুণ প্রতিভা আসছে। তেমনই যখন গুরুজির, আমার গুরুর প্রথম রেকর্ড বেরোলো মালকোষ মেঘ, দুপিঠে দুটো, এসে বললেন, বাবা বলল মাসিকে যে শান্তনা একটা আসছে শোনো, খেয়াল, তারাপদবাবুর ছেলে, তারাপদ চক্রবর্তীর ছেলে মানস, ওহ অসাধারণ, কি টানকারি, কি মেজাজ। তো বাবা নতুন কারুর কিছু শুনলেই, যেগুলো বেরোবে এখনো রিলিজ করেনি, আমরা আগে খবর পেয়ে যেতাম যে কি হচ্ছে না হচ্ছে, তো এসে বলল যে শান্তনা তারাপদবাবুর ছেলে অসাধারণ গাইছে, রেকর্ড করলো এই আমাদের কিনো মালকোষ মেঘ। তার কদিন পরেই রেকর্ড রিলিজ হলো, এবং আমি তো কিছুই বুঝি না, জানি না। আর আমাদের মামার বাড়ির একটা ধারা ছিল, রেকর্ড কিনে আনবে যেদিন, খেতে বসবে সবাই একসাথে, ওই রেকর্ডটা চালিয়ে শুনতে শুনতে খাওয়া হবে, এবং তার সঙ্গে অ্যানেকডোটস, এর গান ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে, এর এইটা কম হলো, ওর ওইটা ভালো হলো, এ দাঁড়াবে কি দাঁড়াবে না, এইসব যেমন হয় পরিবারে। তো ওই মালকোষ, যাকো মন চাহত রে, তো এই মুখড়া পড়লো। শ্যামল বোসের তবলা, পণ্ডিত শ্যামল বোস, গোবিন্দলাল বন্দ্যোপাধ্যায়ের হারমোনিয়াম, আর গুরুজির গান। ওই গলা শুনেই আমার ভেতরে একটা, তখন থেকেই একটা মনে হলো যে একটা অন্য কিছুর সঙ্গে পরিচিত হলাম। এবং তার বেশ কিছুদিন পরে একটি আসর হয়েছিল পার্ক স্ট্রিটে, একটা চার্চে না একটা জমিদার বাড়িতে বোধহয়, তখন ইংরেজদের অনেক বাড়ি ছিল তো পার্ক স্ট্রিটে। সেখানে একজন মুকুল মুখার্জি নামে একজন গান গাইতে এসেছিলেন, বিদেশে থাকতেন। তার রবীন্দ্রসঙ্গীত গাইবেন, বাবার ডাক পড়ল বাজাতে, আর বাবার সঙ্গে, এটা এবার একটা মজার ব্যাপার, ওখানে তখন বাফেতে খাওয়া, তখন বাফে টাফে এত প্রচলিত নয়, তো আমি যাব ওই খাবার লোভে, বাবা বলতো বাইরে খুব খাওয়া দাওয়া হবে, চলো তুই চল। আমি তো ওই লোভে গেছি। সে বিশাল ব্যাপার, জুঁই ফুলের স্টেজ, বাবা সেই পাকোয়াজ নিয়ে, তার সঙ্গে আটা নিয়ে, আটা মেরে বাজাবে, তবলা নিয়ে পার্ক স্ট্রিটে গেলাম আমি, আমার ছোটো কাকা আর বাবা। সেইখানে বাবা বলল, চল একজনের সঙ্গে তোকে আলাপ করিয়ে দিই, বলে বৈঠকে আসুন, নিচে বসা ফরাস পেতে, আর স্টেজ সামনে, বিরাট হলঘর, আর সেই হলঘর ভর্তি সমস্ত ভারতবর্ষের বড় বড় পেন্টারদের সমস্ত ছবি, অবনীন্দ্রনাথ ঠাকুর, ইন্দ্র দুগার, হীরাচাঁদ দুগার, গগনেন্দ্রনাথ ঠাকুর, সব এদের সব ছবি ভর্তি, রবি বর্মা। তো আমি তো ছবি দেখছি, এদিক ওদিক দেখছি, বাবা নিয়ে গেল, একজন মানুষ বসে আছে এরকম থুতনিতে হাত রেখে, থুতনিতে হাত দিয়ে, বাবা বলল প্রণাম করো। আমি দেখলাম একটা ছোট্টখাট্টো মানুষ, উজ্জ্বল একটা মানুষ। তখন বাবার দিকে চাইলেন তিনি, বললো মানস আমার ছেলে। বললো আচ্ছা আচ্ছা আপনার ছেলে, তা আচ্ছা কী নাম তোমার জিজ্ঞেস করলেন। তখন আমি জানি না যে উনি পরবর্তীকালে ওনার সঙ্গে আমার জীবনটা এতটা জড়িয়ে যাবে। তার ঠিক 4-5 মাসের মাথায় অকস্মাৎ বাবা মারা গেলেন। বাবার মারা যাওয়াটাও একটা আবার ঘটনা। সরস্বতী পুজোর আগের দিন HMV-তে রাসবিহারীতে যে রিহার্সাল রুমটা ছিল না, ওখানে বিরাট সরস্বতী পুজো হতো। সেই পুজোর ঠাকুর চলে আসতো 1 2 দিন আগে, আর ওই ঠাকুর আসার পরে বাবা রিটাচ করতো, বাবা আঁকতেও খুব ভালো। ওই চোখ টক রিটাচ করতে করতে সেরিব্রাল অ্যাটাক বাবার, টুলে উঠে আঁকছিল, মানে সেরিব্রাল অ্যাটাক হতে পড়ে যায়। এবং পরের দিন সরস্বতী পুজো, সেই দিন বিকেলবেলায় আগের দিন অ্যাটাকটা হলো। ওরা HMV থেকে ওই রামকৃষ্ণ সেবা সদনে নিয়ে গেছিল,
ওখানেই মাঝরাতে বাবা মারা যান, তখন আমার 12 বছর বয়স। তারপরে আমাদের মাসি, এই সান্ত্বনা মাসি যে কথা বলছি, উনি তখন আমাদের গান টানের ব্যাপার ট্যাপারগুলো, পড়াশোনার ব্যাপার ট্যাপারগুলো সব কিছু দেখতে শুরু করলেন। তারপরে ওনার মাধ্যমে অনেক পরে, কিছুদিন পরে, তখন শ্যামল ভট্টাচার্য, সঞ্জিত মজুমদারের কাছে শিখতে শিখতে তারপরেই গুরুজির একটা, মানে মানস চক্রবর্তীর একটা কনফারেন্স দেখতে গেলাম। নেতাজি ইন্ডোরে তখন রাজ্য সঙ্গীত একাডেমির হতো, 4-5 দিন, হোল নাইট ওই মালকোচ গাইলেন। তো ওই শুনেই আমার মধ্যে মানে একদম মনে হলো যে আর অন্য কোনো গান, এটা আমার ডেস্টিনেশন, এই গানই আমাকে গাইতে হবে। এবং ওই যে মাথায় ঢুকে গেল না, তখন মানে রাগ সঙ্গীতের যে কি গভীরতা, কি যে তার সৌন্দর্য অপার্থিব, সেইটা আমার মধ্যে ওই ছোটবেলা থেকেই ব্যাকরণ না জেনেই ঢুকে গেল। মানে শাস্ত্রীয় সঙ্গীত আমার ডেস্টিনি হয়ে গেল। হ্যাঁ, ডেস্টিনি হয়ে গেল। সেটাই বলতে যাচ্ছিলাম যে মানস চক্রবর্তী বা তার যে পারিবারিক যে গানের ধারা, সঙ্গীতের যে ঘরানা, সেটাই আপনার মধ্যে বহমান। একদমই তাই। মানে এটা স্বীকার করতে আপনার কোনো বাধা নেই। না, আমি তো ওই ঘরের ধারক বাহক। ক্লাসিক্যাল গান বাজনার একটা জিনিস হচ্ছে, যখন আপনি কোনো গুরুর কাছে পৌঁছবেন, তখন হয় কি সেই গায়কই আপনার মধ্যে ঢুকতে আরম্ভ করলো। আর একটা সময় আসে যখন সেটা আপনার, সেটার থেকে আর বেরোনোর উপায় থাকে না, বা ইচ্ছেও থাকে না। ইচ্ছেও থাকে না, সবচেয়ে বড় কথা। কেননা ভালোবাসাটা তো একটা জায়গায় স্টাকড হয়ে যায়। তো আচ্ছা, এই যখন আপনি একেবারেই ঠাকুরমার ঝুলি, সেখান থেকে ক্লাসিক্যাল মিউজিকের প্রতি একটা অনুরাগ, সাইদুদ্দিন খান সাহেবকে অত ছোটোবেলায় দেখা, তারপর বিভিন্ন গুরু, তাদের সঙ্গে যে এই যে একটা জার্নি চলছে, এইবার সেখান থেকে মানস চক্রবর্তী যে আলটিমেট, যে মনে হলো না, বাবা চলে যাওয়ার পর আবার অনেক ঘুর পথে গিয়ে ওনার কাছে পৌঁছানো হলো, এটা হয়তো এটাও পূর্ব নির্ধারিতই আর কি। একদম। এবং উনি আমার পিতার স্থানই নিয়ে নিলেন বলা যায়। আচ্ছা, কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে কি একটা, যেটাকে আমরা বলি যে ফিলোসফিক্যাল ট্র্যাডিশন, সেইটা কিভাবে ব্যাখ্যা করবেন? সেটা কি অনেক বেশি? সেইটাই ছিল ওনার প্রধান গানের বৈশিষ্ট্য, যার ফলেই আমি বুঝতে পারলাম পরে যে ওর গান আমাকে এত টেনেছিল। কেননা ওর গানটা একটা সময় পর আর ব্যাকরণ থাকতো না, একটা ইমোশনের জায়গায় চলে যেত। একটা মালকোষ তখন আর সা গা মা দা নি সা নি দা মা গা মা গা সা, ওটা থাকলো না। মালকোষ তখন একটা গভীর রাত হয়ে গেল, হ্যাঁ, একটা চিতার আগুন হয়ে গেল।